এমডিসি নির্বাচন শেষ। আজকে 10 তারিখ, অর্থাৎ এক সপ্তাহ শেষ হয়ে গেছে। এই এক সপ্তাহ এমডিসি নির্বাচন নিয়ে খুব একটা কথা বলি নাই আপনাদের সঙ্গে। এক সপ্তাহ একটু দেখলাম কোথাকার পানি কোথায় গিয়ে গড়ায়। এরপরে ভাবলাম এমডিসি নির্বাচন নিয়ে আপনাদের সঙ্গে একটু কথা বলি। প্রথমত বাংলাদেশের রণবীর কাপুর খ্যাত, মানে স্বঘোষিত রণবীর কাপুর বাংলাদেশের জয় চৌধুরী। উনি নিজেই নিজেকে রণবীর কাপুর বলেছেন এক ইন্টারভিউতে। বাংলাদেশের রণবীর কাপুর। যাই হোক, রণবীর কাপুর, সরি, জয় চৌধুরী এবং শিবা শানুর প্যানেল জয়ী হয়েছে। তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। মুক্তি প্যানেল হেরেছে, তাদের জন্য তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। একটি সুন্দর নির্বাচন তারা দিয়েছে। তবে নির্বাচন যতই সুষ্ঠু হোক, কিছু ব্যক্তি আছেন যারা নির্বাচনের হার কখনোই মেনে নিতে পারে না। এটি যে কোনো নির্বাচনে। তেমনি এইবারের নির্বাচনে আমাদের লিজেন্ড অ্যাক্ট্রেস রোজিনা, তিনিও তার হার মেনে নিতে পারে নাই। মেনে নিতে পারে নাই পলি, তিনিও তার হার মেনে নিতে পারেন নাই। হার মেনে নিতে না পারাটা স্বাভাবিক, কিন্তু হার মেনে নিতে না পেরে নিজেদের অঙ্গনকে কলঙ্কিত করাটা অস্বাভাবিক। রোজিনা যখন সংবাদ সম্মেলনে, বা পলি যখন সংবাদ সম্মেলনে, বা কাকন যখন সংবাদ সম্মেলনে কোনো কথা বলে, তাহলে সারা দেশ সেই কথাগুলো শোনে, সারা বিশ্ব সেই কথাগুলো শোনে, এবং তারা হাসে বাংলাদেশের শিল্পী সমিতির নির্বাচন নিয়ে। রোজিনা তো বলেই বসেছেন যে তাকে যেন তার মৃত্যুর পরে তার লাশ যেন এফডিসিতে নেওয়া না হয়। আচ্ছা, মৃত্যুর পরে এফডিসিতে লাশ নেওয়ার বিষয়টা নিয়ে একটু কথা বলি। এফডিসি একটা আতুর ঘর, চলচ্চিত্রের আতুর ঘর। এখান থেকে যাত্রা শুরু প্রত্যেকটা শিল্পীর। এখানেই যেন শিল্পীর যাত্রাটা শেষ হয়, এরকমই একটা চাহিদা থাকে সমস্ত শিল্পীর। তাই শিল্পীর শেষকৃত্যটা একবার এফডিসিতে হয়ে যায়। একটা জানাজা হইতে পারে, একটা মোনাজাত হইতে পারে, একটা সংবাদ সম্মেলন হইতে পারে। তো বিশেষ করে কেউ মারা গেলে তার লাশ এফডিসিতে আনা হয়, যেন সকল শিল্পীরা এফডিসিতে এসে তাকে একবার শেষ নজরটা দেখে যেতে পারে। তো রোজিনা এতটাই কষ্ট পেয়েছেন, এতটাই আঘাত পেয়েছেন যে তিনি বলেছেন যে তাকে যেন এফডিসিতে না নেওয়া হয় মৃত্যুর পরে। জীবিত অবস্থায় তিনি যদি কখনো কোনোভাবে যান, সেটা যাইতে পারে, মৃত্যুর পরে যেন তাকে আর এফডিসিতে নেওয়া না হয়। ওইদিকে পলি ঘোষণা দিয়েছেন যে তাকে হারানোর জন্য তার প্রতিপক্ষ তারই সামনে টাকা বিলিয়েছে, ভোটারদেরকে টাকা দিয়েছে, এবং তার কাপড় খুলে দিয়েছে তার পেছন থেকে জেসমিন নামে একজন শিল্পী। মানে সেফটি পিন খুলে দিয়েছে যাতে তার কাপড়গুলো সরে যায়। সে সাংবাদিকদের সামনে একটা একটা অপমানসূচক কিছু একটা হয়। অপরদিকে কার্টুন একজন ব্যক্তি আছেন, তিনি ওমর সানিকে একটা নেগেটিভ শব্দ বলেছেন। এই যে কাদা ছোড়াছুড়ি নির্বাচনের পরে, এই বিষয়টা নির্বাচনকে যতটা বিব্রত না করছে, ততটা বিব্রত করছে সারা দেশের কাছে বাংলাদেশের শিল্পী সমিতির ভাবমূর্তি। কথা হচ্ছে যে আপনারা যখন নির্বাচনে গেছেন, নিশ্চয়ই এটা মেনে নিয়েই গেছেন যে নির্বাচনে জয় অথবা পরাজয় আছে, এবং সেটা হইতে পারে টাকা দিয়ে, হইতে পারে কথা দিয়ে, হইতে পারে বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, কৌশল দিয়ে, যে যেভাবে পারে নির্বাচনে তার জেতার পথটা সে সক্রিয় রাখার চেষ্টা করে। কেউ কমিটমেন্ট দিয়ে, কেউ কথা দিয়ে, কেউ ভাষণ দিয়ে, কেউ নিজের কাজ দিয়ে। একটি ছেলের নাম আমি বলবো এই ভিডিওতে। ছেলেটির নাম সনি। সে গতবার নির্বাচিত হয়ে, গত টার্ম থেকে এই টার্ম পর্যন্ত সে এমন কোনো জায়গা নেই সে নাই। শিল্পীদের পাশে প্রতিটি জায়গায় সে আছে, কাজ করেছে, এবং সেটা সবাই দেখছে। এবং এই যে তার কাজ দেখে সে কিন্তু কোনো ভাষণ দেয় নাই, সে কোথাও কোনো ক্যানভাস চালা নেই, কোথাও কোনো টাকা পয়সা দেয় নাই। তার এই কাজ দেখে তাকে এইবার সবাই সাংগঠনিক সম্পাদকের মতো একটি গুরুত্বপূর্ণ পদে নির্বাচিত করেছে। ঠিক এই বিষয়টাই ইম্পর্টেন্ট।
শিল্পী সমিতির নির্বাচনে জয়ী হওয়ার জন্য। আপনি কে? আপনি কত বড় শিল্পী? আপনি কত বড় স্টার? আপনি কত বড় পয়সাওয়ালা? এগুলো ম্যাটার করে না একদমই। যখন সেই শিল্পীরা বা তারা যাকে ভোট দেয়, তারা দেখে যে তাদের জন্য আসলে কে দৌড়াইতেছে, তাদের জন্য আসলে কে মাঠে আছে, তাদের জন্য আসলে কে কথা বলছে, ভয়েস রেইজ করছে বা ডাকলেই কাকে সবার আগে পাওয়া যাচ্ছে। এই বিষয়গুলো সবসময় যারা দেখে আসতেছে তাকে একেবারে চোখ বন্ধ করে ভোটটা দিয়ে আসতেছে। আর যারা কখনো এফডিসিতে আসেন না বা যারা শুধুমাত্র ভোটে পাশ করতে চান বা কাজ করতে চান না বা যাদের খুব একটা সময় নাই কিন্তু একটা পদ পেতে চান, সবাইকে জানান দিতে চান যে আমি এফডিসির অমুক পদে আছি, তারাই আসলে এফডিসিতে টাকা খরচ করে। এখন রোজিনার কথায় আসি। আপনারা রোজিনা ম্যাডামকে, লিজেন্ডারি অ্যাক্ট্রেস রোজিনাকে কখন কোন কাজে দেখেছেন এমডিসির? মনে করতে কষ্ট হবে। পলিকে কখন কোন কাজে দেখেছেন এমডিসির? মনে করতে কষ্ট হবে। বা কাকুন নামে যে লোকটি ওমর সানিকে নিয়ে একটি বাজে মন্তব্য করেছে, তাকে কোথায় কোন কাজে দেখেছেন? মনে করতে কষ্ট হবে। এখন আমি আর বিস্তারিত না বলি, তাহলে আমি এ পর্যন্ত যা বললাম তাতে মোটামুটি ক্লিয়ার যে তারা কেন হেরেছেন। রোজিনার মতো একজন শিল্পী কেন হারেন? তিনি নাসরিন একটা ইন্টারভিউতে রোজিনাকে নিয়ে কিছু কথা বলেছেন যে কোন শিল্পী আপনার বাসায় গিয়ে পায়ে ধরবে আর একতোরা ফুল দিবে আর আপনি রাজি হয়ে যাবেন তাদের পক্ষে নির্বাচন করতে, আপনি একটু খোঁজ খবর নেবেন না যে আপনি কাদের পক্ষ হয়ে নির্বাচন করছেন, তারা কি আদৌ শিল্পী সমিতির জন্য কিছু করছে কিনা, বা তারা কি ভালো লোক বা মন্দ লোক, বা তাদের উদ্দেশ্য কি, তাদের যা বা তারা আপনার জন্য কতটুকু করবে, বা তারা আপনার কাছে কি চায়, টাকা চায় না সমর্থন চায়, নাকি নিজের আহ, ইয়েটাকে অলঙ্কৃত করতে চায়, নিজের প্যানেলকে অলঙ্কৃত করতে চায়, হ্যাঁ আমাদের এরকম একজন স্টার আছে। সো এই বিষয়গুলো যাচাই বাছাই না করেই কেন আপনি নির্বাচনে নেমে গেলেন? নাসরিনের কথাটি যথার্থ সত্য। আপনার শিল্পীদের জন্য কিছু করার যদি কোনো ইচ্ছে থাকে তাহলে আপনি সেটি করেন। আপনাকে এমন একটা জায়গায় আছেন, রোজিনা এমন একটা জায়গায় আছে যেখানে বসে তার শিল্পী সমিতির নির্বাচন করার দরকার হয় না। আমি তো বলবো শিল্পী সমিতি নির্বাচন করবে ইয়াং জেনারেশন, আর তারা থাকবে উপদেষ্টা। শিল্পী সমিতির নির্বাচনে রোজিনা বা আলিরাজ বা সিনিয়র যারা আছেন, রাজ্জাক সাহেবদের আমলের যারা আছেন, তারা থাকবেন উপদেষ্টা পরিষদে। তারা কেন এদের সঙ্গে নির্বাচন করবে? নির্বাচন করবে তারা যারা মাঠে ঘাটে দৌড়াতে পারবে, যারা মানে অফুরন্ত সময় যাদের হাতে, যারা শারীরিক এবং মানসিক পরিশ্রম করতে পারবে, তারা করবে নির্বাচন। যাদের গায়ে শক্তি সামর্থ্য আছে তারা করবে নির্বাচন। রোজিনার এখন বয়স হয়েছে বিশ্রামের বয়স। যদিও তিনি বিশ্রাম নেন না, তিনি তার ছাদে রান্না করেন, মাঠে ঘাটে দৌড়ে বেড়ান, আর দীপু না অপু কে যেন আছে, তার সঙ্গে গল্প করেন অন ক্যামেরায়। যাই হোক, এটি তার ব্যক্তিগত বিষয়, তিনি যা ইচ্ছে তাই করতে পারেন। কিন্তু নিজের যে অঙ্গনটা, সেই অঙ্গনটাকে এভাবে কালার করার কোনো অধিকার তার নাই। যেই অঙ্গন থেকে সে এত কিছু পেল, যেই মাধ্যমটাকে আজকে রোজিনা বানাইলো, সেই মাধ্যমকে কালার না করে সেই মাধ্যমকে কিভাবে সংশোধন করা যায়, সে সেই প্রক্রিয়ায় অংশগ্রহণ করুন। নিজেরা সিনিয়ররা মিলে একটা টিম করেন যে আমাদের এই অঙ্গনটাকে সঠিক করতে হবে, সুস্থ করতে হবে, স্বাভাবিক প্রক্রিয়ায় নিয়ে আসতে হবে। নির্বাচন করার দরকার নাই। আপনারা সিনিয়ররা ডাক দিলে যাবে না এমন কোনো শিল্পী নাই। বাপ্পারাজ একবার বলছিল যে রাজ্জাক সাহেব যদি ডাক দেয় বা ফারুক সাহেব, মানে এক্সাক্ট কথাটা মনে নেই, কথাটা এরকমই যে কোনো সিনিয়র শিল্পী যদি ডাক দেয় তাহলে শাকিব খান কেন, শাকিব খানের বাপও সেখানে দৌড়ায় চলে যাবে। কথার কথা যে শাকিব খানের মতো শিল্পীও সেখানে চলে যাবে যদি কোনো সিনিয়র শিল্পী ডাক দেয়।
অতএব আপনাদের সম্মান আপনারা রাখেন। আপনারা যারা সিনিয়র আছেন, আলমগীর সাহেব আছেন, রোজিনা আছেন, সুচরিতা আছেন, ববিতা আছেন, চম্পা আছেন, সুচন্দা আছেন, যারা সিনিয়র শিল্পী আছেন, ৮-১০ জন মিলে উম একটা একটা কমিটি করেন। সংস্কার কমিটি করেন বা শাসন কমিটি করেন বা শাসক কমিটি করেন বা অভিভাবক কমিটি করেন। হোয়াটএভার ইট ইস, একটা কমিটি করেন যেই অভিভাবক, যেই প্রশাসক বা যেই শাসক যে বা গার্ডিয়ান তারা এই ছোটদেরকে ঠিক করবে। এই ছোটদেরকে মানুষ করবে। এই ছোটদেরকে প্রপারলি গাইড করবে। আজকে এমন শিল্পীদের দেখি শিল্পী সমিতির নির্বাচনে বা শিল্পী সমিতির ভোটার হিসেবে যাদেরকে যাদের কোনো ছবির নামই জানি না, যাদেরকে কখনো স্ক্রিনে দেখিই নাই। আমি একজন সিনেমা পাগল লোক হিসেবে যদি তাদের স্ক্রিনে না দেখে থাকি, তাদেরকে না চিনে থাকি, তাহলে তারা শিল্পী হলো কি করে? সো আপনারা যেখান থেকে উঠে এসেছেন সেই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন করার দায়িত্ব কিন্তু আপনাদের। এই দায়িত্ব যদি এড়িয়ে যান তাহলে নিজেরাই নিজেদের কাছে আজীবন আমৃত্যু প্রশ্নবিদ্ধ হতে থাকবেন নিজেদের বিবেকের কাছে। কি করলেন আপনারা? এত কিছু পেলেন এফডিসি থেকে। সেই এফডিসির জন্য আসলে আপনারা কি করলেন?